নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ অক্টোবর মাসের 15 তারিখ বুধবার, সময় এখন সন্ধ্যা 7টা বাজে। আজ অনেক ভোর ভোর বাগানে চলে এসেছি, প্রায় 4:30 পৌনে 5টার দিকে। তখন ঠিকমতো রোদও ওঠেনি, সূর্যেরও দেখা মেলেনি। কাজ করতে করতে ভোরের আলোয় চারিদিকটা কিন্তু দারুণ লাগছিল, এত সুন্দর লাগছিল পরিবেশটা চারিদিকে। আসলে আজকে একটু নার্সারি যাওয়ার আছে, সেই জন্যেই ভোরবেলা উঠে বাগানের কিছুটা কাজ সেরে নিয়েছি। তারপর ছেলেকে ডেকে এনে বাকি একটুখানি কাজ সেরে নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তবে তার মাঝে রান্না বান্না সমস্ত কিছু কাঁচা ধোয়া মেলামেলি করে নিয়েছিলাম। তবে নার্সারিটা খুব একটা দূর না, আমাদের বাড়ি থেকে ওই 10-15 মিনিটের মতো রাস্তা, আমাদের কাছাকাছি। এই বর্ষা চলাকালীন অনেকগুলো জায়গাতে কিন্তু কিচেন কম্পোস্ট রেডি হয়ে গিয়েছিল। আর এদিকে কসমসের দানা দিয়েছিলাম 3-4 দিন আগে, সেটাও বেরিয়েছে। এই দেখুন চারাগুলো কত সুন্দর হয়েছে, একটু বড় হলেই টবে দিয়ে দেবো। সেই সময় কোনো জায়গা খালি পাচ্ছিলাম না বলে এই শাকের বেডটা রেডি করা ছিল, তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এখানে শিমের দানা দিয়েছিলাম দুটো, একটা চারা ভালো উঠেছে আর একটা ওঠেনি, কিন্তু দেখছি এখানে একটা আদার চারা উঠেছে। এটা পরে সরিয়ে দিতে হবে, কারণ এই গ্রো ব্যাগটার মধ্যে আমি অন্য সবজি বসাবো, তাই এখানে আর আদার চারাটা রাখবো না, ওটা অন্য জায়গাতে রাখবো। নার্সারিতে যাওয়ার আগে ওপরের ছাদের কিছুটা কাজও গুছিয়ে নেবো। প্লাস্টিক পেতে মাটিগুলোকে রোদ খাইয়ে নেবো। মাটিগুলোতে ফাঙ্গাস নেই, তবু একবার রোদ খাইয়ে ঝুরঝুরে করে নিয়ে নতুন করে বেড বানালে খুব সুন্দরভাবে গাছটা বাড়বে। তার উপরে গোবর সার দিয়ে দেবো বেশ অনেকটা। সবসময় মনে রাখতে হবে, গাছ যখন টবে আমরা বসাবো বা গ্রাউন্ডেও যদি গাছ বসাই, সার কিন্তু বেশি লাগবে, মাটির থেকেও সারটা খুব লাগবে। যেমন কাঠের ভুসি বা কাঠের ছিলকা দিয়ে বেড বানালেও তার ডবল কিন্তু সারটা লাগবে, সারের ওপরই তো গাছটা হবে। আমি আমার ঠাকুরদা ঠাকুমাকে দেখেছি নিচে গ্রাউন্ডে যখন বাগান করতেন, তখন কিন্তু মাটিগুলোকে খুশে নিয়ে আগে সার দিত, তারপর গাছ বসাতো। কিন্তু আমরা যেহেতু গ্রাউন্ডের সুযোগ পাই না, টবে টবেই গাছ করতে হয়, তো টবের মাটিটাকেও আমাদেরকে সম্পূর্ণভাবে উন্নতশীল করতে হবে সার দিয়ে। শুধুমাত্র মাটি ভরে বা কাঠের ছিলকা দিয়ে কখনোই সেরকমভাবে ফলন পাওয়া যায় না। হয়তো গাছ বেরাবে, গাছে পাতা টাতা হবে, ফলন তো কোনো সময়তেই হবে না। ওই জন্য কাঠের ভুসি যতই নিন না কেন, তার থেকে ডবল 3 ডবল সার নিতে হবে, মাটিতেও তাই। আর যারা আমাদের মতো মাটি একেবারেই পায় না বা মাটি পেলেও তোলার সমস্যা এত উঁচুতে, তারা আমার মতো কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে পারেন। কিচেন কম্পোস্টের ওপরেই সম্পূর্ণ গাছটা করতে হবে, তাহলেই সেটা সার হিসাবে ব্যবহার হবে এবং খুব ভালো গাছও হবে, গাছে ফলও পাওয়া যাবে। শুধুমাত্র কাঠের ছিলকা, কাঠের গুঁড়ি বা মাটি দিয়ে কখনোই গাছে ফল ধরানো যাবে না। মাটিতেও ফসল ফলানো যাবে, তবে সেই মাটিটা একেবারে নতুন মাটি হতে হবে। তো নতুন মাটি আমরা কোথায় পাবো? আর পেলেও তোলারও তো অনেক সমস্যা, দামও নেয় প্রচুর, সেখানে কটাই বা গাছ করতে পারবো। যেমন দেখুন, এখানে কিন্তু কাঠের ছিলকা, কাঠের ভুসির মধ্যে আমি গোবর সার মিশিয়ে গাছ করেছিলাম। এর মধ্যে সব বরবটি গাছ ছিল। নিচের যে ছিলকাগুলো সেগুলো কিন্তু ডিকম্পোস্ট না হলেও এর মধ্যে সমস্ত সবজির খোসার যে তরল সারের গুণাগুণগুলো চলে এসেছে। এটা যেহেতু সম্পূর্ণই মাটিতে পরিণত হয়েছে, তা বলে আমি এটার মধ্যেই গাছ বসিয়ে দেবো না, এর মধ্যে নতুন করে আবারও সার মেশাবো। গোবর সার হোক বা কিচেন কম্পোস্ট, যেরকম আছে তার ডবল মেশাবো। তারপর বালতি বা গ্রো ব্যাগ ভরে এর মধ্যে সবজির চারা দেবো। তাহলে এই সবজি থেকে যখন ফসলগুলো শুরু হবে, তখন কিন্তু অনেক ফসল পাওয়া যাবে। এখন যেমন বাগান ভরে ভরে আমি সবজি পেয়েই যাচ্ছি। বীজ থেকে সবজির চারা তৈরি করা থেকে, বেডে বসানো থেকে শুরু করে, গাছটিকে জল দিয়ে খাবার দিয়ে বড় করে তারপরে যদি ফসলটা না ফলে, তখন ভীষণ কষ্ট হয়। আমরা যেমন প্রতিটা দিন খাবার খাই, গাছেও কিন্তু খাবার লাগে। তবে গাছ প্রতিদিন খাবার না খেলেও সারটা যেহেতু দেওয়া রয়েছে, তাই জন্যই মাঝে মধ্যেই আমাদেরকে তরল সার, তাও একটা হিসাব থাকে, যখন খুশি হয়তো আপনারা 1 মাস 2 মাস বা যখন ইচ্ছা হলো দিলেন বা দিলেন না কোনো কোনো মাসে, তেমন করলে কিন্তু হবে না। একটা নিয়ম অনুযায়ী দিতে হবে, যে আমি তরল সারটা আজকে দিলাম, তার মানে আরও 1 সপ্তাহ পর হোক বা 10 দিন পর আমাকে দিতেই হবে। এরকম হিসাব করে দিলে কিন্তু গাছে এইরকমই ফলন হবে, যেমনটি আমার বাগানে রয়েছে। এই দেখুন, ঝিঙে, চিচিঙ্গে, শীতের বেগুন, আর বেগুনের সাইজ তো আপনারা দেখতেই পেলেন। নতুন বাগানিরা যারা আছেন, যারা শুরু করবেন ভাবছেন সবজি, এই শীতের থেকেই খুব ভালো সময়। এই সময় নতুন মাটি পেলে তো খুবই ভালো কথা, সেক্ষেত্রে অল্প সারেতে হয়ে যাবে। আর যদি পুরনো মাটি থাকে, তাহলে সারটা বেশি করে মিশিয়ে 15 দিন পর পর খোল জল দেবে, তাতেই কিন্তু ফলনটা ভালো পাওয়া যাবে। ধীরে ধীরে বাগান করতে করতে যখন অভিজ্ঞতা বাড়বে, তখন সবজি পচা তরল সার
বা সর্ষের গুঁড়ো কিভাবে দিতে হবে, কাঁচা সর্ষে কিভাবে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু আস্তে আস্তে শিখে যাবে দেখে দেখে। প্রথমেই অত ঝামেলার দরকার নেই, সর্ষের খোল পচা জল দিয়েই কিন্তু গাছও বড় হবে এবং ফলনও হবে। এখনই অত তামঝামের দরকার নেই। আর যারা পুরনো বাগানিরা আছেন তারা তো জানেনই কীভাবে বাগান করতে হয়, কিভাবে সবজি গাছ থেকে কি এত ভালো ভালো সবজি পাওয়া যায়, এত ফলন পাওয়া যাবে, তাদেরকে আর শেখাবার কিছুই নেই। অনেক দিন আগে থেকেই আমি কিন্তু বলছি এখন থেকেই শীতের সবজির বীজ বসিয়ে দিতে হবে। কিছু কিছু চারা তো কিনতেও পাওয়া যায়, সেগুলোকে কিনে এনে বসিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর লেগে যাবে। যেহেতু এই সময় শীতও না, গরমও না, বর্ষাও না, এই সময় বীজ থেকে চারা খুব সহজেই কিন্তু উঠে যাবে। ঠিকঠাক জায়গায় সবজি করতে হবে, একেবারে ছোট ছোট জায়গাতে ভালো সবজি হবে না, হবে কম হবে, একটু বড় জায়গাতে দিলে সবজিটা একটু বেশি ভালো পাওয়া যাবে। এখানে জবা গাছ একটা রয়েছে, দেশি জবা গাছ, এখনও পর্যন্ত গাছে কুঁড়ি ভরে রয়েছে। কালকে এটার মধ্যে খাবার দেবো, আজকেই দেবার কথা ছিল কিন্তু আজকে একটু কাজের চাপটা বেশি, সেই জন্য আজকে আর দেবো না। আজকে অনেকটা দেরি হলেও কাজগুলোকে সেরে যাব এবং কালকে খাবারটা রেডি করে দিলে দেওয়া যাবে। এদিকের বরবটিগুলো তোলার মতো হয়ে গেল। আসলে আগের বরবটিগুলোই এখনও পর্যন্ত ঠিকভাবে ব্যবহারই হয়নি, কিছুটা রান্না করেছি, কিছুটা এখনও ফ্রিজে রয়েছে। এখান দিয়েও ঝিঙে ঠিঙে সমস্ত কিছু তুলে নিতে হবে। অনেক ভোরবেলা এসেছি, এখন প্রায় 8টা মতো বাজে, এবার নিচে চলে যেতে হবে। তার আগে কিছু কিছু গাছে জল দেবো। ভোরবেলাতে কিছু গাছে জল দিয়েছিলাম, এখন দেখছি কিছু কিছু শাক গাছগুলো একেবারেই রুখো শুকো হয়ে গেছে। রোদের তাপটাও তো ভীষণ, তবে ভালো, এত রোদ উঠেছে, রোদ ওঠাই ভালো। নিচে গিয়েই পোশাক আশাক বদলে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। খুব একটা বেশি দূর না, আগেই বলেছি ওই 10-15 মিনিট মতো রাস্তা। ওই যে বাঁ সাইডে দেখা যাচ্ছে সেইটাই। এই যে আমার সোনা ছেলে, আমার জরিদার। এই সময়টা এখন একে পাওয়া যাচ্ছে কারণ স্কুল ছুটি, কদিন পর স্কুল খুলে গেলে আর এনাকে পাওয়া যাবে না, তখন একাই চলতে হবে। নার্সারিতে এসে দেখছি এখানে তালা দেওয়া, তবে এদের আর একটা ব্রাঞ্চও রয়েছে, দুটো নার্সারি রয়েছে, একটা রাস্তার এপারে একটা রাস্তার ওপারে। তো ওই পার থেকেই ওকে ডেকে নিয়ে আনতে হবে ছেলেটাকে। ফোন করছি, বারবার ব্যস্ত বলছি, সেই জন্য ভাবলাম এই পার থেকে ওই পার চলেই যাই। তাই মা বেটা মিলে ওই যে আর একটা নার্সারিতে চলে এসেছি। ওদেরই দুটো নার্সারি, রাস্তার এপারে গাছগুলোকে রেখেছে, কি দারুণ দেখতে লাগছে, এত সুন্দর গাছগুলো, তবে দামও কিন্তু প্রচুর। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে এদের আর একটা নার্সারি, খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, তবে রোদে একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে। এখানে কত পিটুনিয়া, ইনডোর প্ল্যান্ট বেশি, এদের অবশ্য ইনডোর প্ল্যান্টগুলোই বেশি ভালো হয়। এই দেখুন কত সুন্দর সুন্দর, গাছের গ্রোথও কিন্তু ভীষণ ভালো। এখানে শীতের চারাও রয়েছে, তবে আমি যেমন খুঁজছিলাম সেরকম পাইনি। আজকে অবশ্য শীতের চারার জন্য আসিনি, আজকে ইনডোর প্ল্যান্টের জন্যই এসেছি। তবে আমি এখানে তো দেখতে পাচ্ছি না, ওই নার্সারিতে হয়তো থাকতে পারে। তো এখানে কত বেগুনের চারা দেখুন, আর কত লাইন দিয়ে চন্দ্রমল্লিকা, গাঁদা। তবে শীতের সব চারা কিন্তু এখনও নাকি এদের কাছে রেডি হয়নি। ছেলেটাকে ডেকে নিয়ে এনেছি, এই যে আগে আগে যাচ্ছে, হাতে স্পেয়ারের বোতল। আর ওই দেখুন ছাতিম গাছ, ছাতিম গাছের তলাতেই ওদের আর একটা নার্সারি, যেটা প্রথমবার গিয়েছিলাম। আর এদিকে দেখুন অ্যালামন্ডাটা কত সুন্দর দেখতে লাগছে, গাছ ভরে গিয়েছে। কিছু ইনডোর প্ল্যান্ট অনেক দিন ধরেই ভাবছি নেবো নেবো করে, কিন্তু সময় করেই উঠতে পারছি না। যেগুলো রয়েছে সেগুলো ব্যালকানিতে রয়েছে, আর একটু নেব। তবে এত বৃষ্টি গেল, বৃষ্টির মধ্যে আসাও হয়নি, আর তার মধ্যে শীত পড়ে গিয়েছে, শীতের গাছের জন্য ব্যস্ত। তাই ভাবলাম আজকে যাই, তো এনেছি, সেটা আমি কালকে দেখাবো। বাড়িতে এসে গাছগুলোকে একটা সাইডে রেখে খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি। তবে ছেলেকে আনিনি, ও কিছুক্ষণ পর আসবে, যেহেতু উনি টিভি দেখছেন, কার্টুন দেখছেন, এতক্ষণ বাইরে বাইরে ছিল। কার্টুন না দেখলে তো আবার হবে না, তাই একটু দেখছে, দেখুক গে যাক, কদিন পর স্কুলে চাপ পড়ে গেলে তো আর কিছুই করতে পারবে না। এদিকে চারাগুলো আজকে বসাতে হবে, দুটো বিমসের চারা আর সিমের চারা রয়েছে। বিমসের চারাগুলো বসিয়ে দেবো, সকালবেলায় মাটিগুলো রোদে দিয়েছিলাম, সেই মাটির মধ্যেই গোবর সার মিশিয়ে দিয়েছি। এখন এই চারাগুলোকে হালকাভাবে বসিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। শিমের চারাটাও বসাতাম, তবে শিমের চারাটা বসাতে গিয়ে দেখছি আর একটা চারা নিচ থেকে বেরাচ্ছে, মানে ওখানে 3-4টে দানা দিয়েছিলাম, থাক ওটা আবার দুদিন পর বসাবো একসাথে, যখন দুটো গাছ বড় হবে তখনই বসিয়ে দেবো। অল্প অল্পই জল দেবো, বেশি জল দেবার প্রয়োজন নেই। আর যতক্ষণ না পর্যন্ত গাছের গোড়ার জল শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছে জল দেওয়া যাবে না শীতের গাছে। এই দেখুন শিমের চারাটার নিচ থেকে আবারও একটা চারা ফুটছে, মানে সব দানা তো একসাথে ফোটে না, এই জন্য এটা আর করলাম না, এটা আবার অন্য দিনকে করবো। আর একটা দানা তো নষ্ট হয়েই গিয়েছে, থাক, এটা থেকে হোক।
এর আগেও কিন্তু সিম গাছ আমার করা রয়েছে, আর সেটা কিন্তু যথেষ্ট বড় হচ্ছে। আজকে দুটো ব্যাগ খালি হয়েছে। একটা ব্যাগের মধ্যে শসা গাছ ছিল, যেটা অনেক দিন ধরে শসা পেয়েছি, আর একটার মধ্যে পুরনো যে ঝিঙে গাছটা ছিল সেটা এখন ঝিঙে দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। একটা আমি পাকার জন্য রেখেছিলাম, সেই গাছটা আজকে তুলে দিলাম। মনে তো হচ্ছে না যে ঝিঙেটা পেকেছে বলে, তবে আমার এইখানে মাটির প্রয়োজন, ব্যাগগুলো প্রয়োজন, তাই জন্য তুলেই দিলাম। এই সাইডে যে গাছটা ছিল, এই যে করবী ফুল গাছের পাশে, সেখান থেকে তুলে দিলাম। এই যে আমার ছেলে সেখান থেকেই নিয়ে আনছে। আজকে সকালবেলা তুলবো বলে এর মধ্যে আর জল দিইনি, একটু রোদ খাইয়ে নেবো। তবে ব্যাগের মাটিটা কিন্তু আজকে আর ঢালবো না। এই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে মাটিটা। এটার মধ্যে সম্পূর্ণভাবে সবজির খোসা ছিল আর কাঠের গুঁড়ো ছিল, আর বেশিরভাগটা ছিল গোবর সার। এই সব মাটি কিন্তু আমি একে একে রোদ খাওয়াবো ভালো করে, তারপর নতুন করে আবার এর মধ্যে সার মেশাবো, তারপর এই ব্যাগগুলোকে ভরবো। এখানে দেখে মনে হচ্ছে হাফ ব্যাগ মাটি, কিন্তু এটা পুরো ব্যাগই ছিল। আস্তে আস্তে মাটিটা চেপে গেছে, যখন রোদ খাওয়াবো তখন অনেকটা মাটি বেরাবে এখান থেকে। আর আমাকে হেল্প করার জন্য আমার পুত্রও চলে এসেছে। ও হাতাহাতি করে দিলে অনেকটাই আমার সাহায্য হয়ে যায়। যেই গাছগুলোর মাটি রেডি হয়ে গেছে সেগুলোকে আর কড়া রোদে রাখবো না, এর মধ্যে গোবর সার মিশিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি চারা বসিয়ে দেবো, এক সাইড করে করে রাখবো। আর এইগুলো হচ্ছে সমস্ত হয়ে যাওয়া গাছের মাটি, এইগুলোকে আপাতত সাইড করে রাখলাম। একে একে রোদ খাওয়াবো আর একে একে ভরবো। ছাদটা তো ছোটো, আর তার মধ্যে প্রচুর গাছ রয়েছে, সেই জন্যই অল্প অল্প করে আমাকে রোদ খাওয়াতে হচ্ছে, অল্প অল্প করেই তুলে দেওয়াটা হচ্ছে। আর এদিকে কাজটাও কিন্তু ভালোই হচ্ছে অল্প অল্প করাতে। আর এরকম রোদ থাকলে তো কাজে কোনো অসুবিধাই হবে না। এই কালো কালো 10 ইঞ্চির বালতিগুলোর মধ্যেই কিন্তু আমার ছিল বরবটি, খাটো জাতের বরবটি। আর দেখুন গরমের সবজি, শীতের সবজি সব একসাথে হচ্ছে। এদিকে ঝিঙে, চিচিঙ্গে, আর ওই যে দূরে আরও ঝিঙে পড়েছে, চিচিঙ্গে পড়েছে, ওই যে পেছনে দেখা যাচ্ছে। চারিদিকে ছাদের এই জায়গাটাতে যে কী রয়েছে সব একসাথে হচ্ছে এই জায়গাটাতে। আর মাচাটা তো এদের চাপেতে ভেঙে যাবার জোগাড়। ভাবছি মাচাটাকে কোনো কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে। ওই পাতলা পাতলা লাঠি দিয়ে বেড়া বাঁধা রয়েছে, কিন্তু এত ভার রাখতে পারবে না, খালি হাওয়া দিলেই দোলে, কোন সময় হয়তো ভেঙেই পড়বে। মুক্তাকেশী বেগুন আগের বছরে আমি দানা ফেলেছিলাম, সেখান থেকেই হয়েছিল। আর এই বছরে গাছের গোড়াতে আবারও সেই দানাই ফেলেছিলাম, সেখান থেকে বেগুন গাছটা হয়ে কত সুন্দর বেগুনগুলো হচ্ছে। ভারী মিষ্টি খেতে এই বেগুনগুলো। এই দেখুন আজকে এই লাউয়ের ফুলটা ফুটবে, দেখা যাক। যা ফল ছিদ্রকারী পোকা রয়েছে, এর আগেও একটা কিন্তু কড়া পড়েছিল, তবে ফল ছিদ্রকারী পোকা চারিদিক দিয়ে ফুটো করে দিয়েছিল। এটা যদি আজকে পরাগায়ন করি তাহলে কালকেই এসে ব্যাগ বেঁধে দিতে হবে, না হলে একেবারে ছিদ্র করে চলে যাবে, একটা ফসলও পাওয়া যাবে না। আগের বছরে কিন্তু আমি অনেক লাউ পেয়েছি। এপাশে লাউয়ের ফুল দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো ওই কোণে যে কাঠচাপা গাছটা রয়েছে ঝিঙে গাছের পাশে, ঝিঙে গাছটা লতিয়ে ওই গাছটার মধ্যে বেয়ে তো গেছেই, তার মধ্যে আবার একটা ঝিঙেও হয়েছে, আর বেশ বড় হয়েছে। এপাশটা না এলে হয়তো দেখতেই পেতাম না, ঝিঙেটা নষ্টই হতো। কোথায় হয়েছে চোখেই পড়বে না কারণ, এমন একটা জায়গায় রয়েছে। দেখুন কোন কোণে রয়েছে গাছটা, সেই গাছের মধ্যে বেয়ে বেয়ে কোথায় হয়েছে। এখানে তো দুটো লাউ গাছ আছে, আর সেগুলোতে ফুল চলে এসেছে। আবারও এখানে গোবর সার দিয়ে দিয়েছি। এখানে লাউয়ের যে দুটো চারা বেরিয়েছে সেটা এখানে দিয়ে দেবো। এটা অনেক বড় একটা ফলের ক্যারেট। যেই সবজির ক্যারেটগুলো আমরা কিনি কালো রঙে, তার থেকে কিন্তু এটা বেশি বড়। গতবারও এই ক্যারেটের মধ্যেই আমার লাউ গাছে প্রচুর ফলন পেয়েছি। আজকে তাই এখানে আবারও দুটো লাউ চারা বসিয়ে দেবো। এই দেখুন লাউ চারাগুলো কতটা সুন্দরভাবে বেড়েছে। আর একটুখানি গোড়াটা খুশে নিয়েছিলাম, তাই ভাবলাম এই বেডটার মধ্যে দিয়ে দিই। তবে লাউয়ের কিন্তু আবারও বীজ ফেলতে হবে। পরপর যদি লাউ গাছগুলোকে করা যায় তাহলে ফলনগুলোও পরপর পাওয়া যাবে, একসাথেই তো সব কিছু সবজি খাওয়া সম্ভব না। এই দেখুন মাটিটা খুশে নিয়েছিলাম, সেই যে গোবর সার মাটি মিশিয়ে বীজ দিয়েছিলাম, সেখানে কিন্তু এখনও পর্যন্ত আমি খাবার দিইনি। আর কত সুন্দর শেকড়টা হয়েছে দেখুন। এইবার গোবর সারের মধ্যে খাবার পেয়ে যাবে, তারপর 1 মাস বয়স হলেই আমি খাবার দেওয়া শুরু করে দেবো। ওই সর্ষের খোল জল দেবো বা তরল সার দেবো, অনেক কিছুই তৈরি করে রেখেছি, সেগুলোকে দেবো। হালকাভাবে বসিয়ে দিলাম। এবার অতি অবশ্যই জল দিতে হবে, যখনই কোনো চারা বসাবেন তখনই কিন্তু জল দিতে হবে, কারণ এক জায়গা থেকে অন্য জায়গাতে এসেছে, সেখানে যদি ঠিকভাবে জল না পায়, আর্দ্রতা না পায়, চারাগুলো কিন্তু স্ট্রেসে মারাও যেতে পারে।
আর এখন কোনো রকমভাবে খাবার দেবার প্রয়োজন নেই, গোবর সারের মধ্যে প্রচুর খাবার রয়েছে। আর যতক্ষণ না পর্যন্ত এই মাটিটা শুকাবে ততক্ষণ পর্যন্ত জলও দেবো না, সর্ষের খোল তো দেওয়া দূরের কথা। এখানে রোদটাও কিন্তু খুব ভালো পড়ে, বিকাল হয়ে এসেছে তাও কিন্তু রোদ আছে। এদিকে গাছপালা ডালপালাগুলো যেগুলোকে শুকনো করতে দিয়েছিলাম সেগুলো ভালো শুকিয়েছে, আর একটু শুকিয়ে গেলেই আমি বেডে দিয়ে দেবো, এগুলোকে তুলে দেবো এক সাইডে। এখানে ছাদের মধ্যে রেখে দিলে জল দিলে সব কাদা কাদা হয়ে যাবে, দেখতেও খারাপ লাগবে আর চারিদিকে নোংরা নোংরা লাগবে, পরের দিনকে আর কোনো কাজ করতেই পারবো না, মাটি ফাটি রোদে দেওয়া, সেই জন্য এগুলোকে তুলে তুলে দেবো। এপাশে লাউ গাছ, ঝিঙে গাছ, চিচিঙ্গা গাছের শুকনো ঠুকনো পাতাগুলোকে, বুড়ো পাতা, খারাপ পাতাগুলোকে সবই কেটে ফেলেছি। গোড়ার দিকের মাটিটাও একেবারে পরিষ্কার রয়েছে, কোনো বাজে পাতাও নেই। গোড়ার দিকটা যত বেশি আলো রোদ পাবে ততই বেশি গাছগুলো ভালো থাকবে, গাছের গোড়া পচে যাবে না, ফলনটাও ভালো হবে। যেহেতু বিকাল হয়ে আসছে তাই সমস্ত ছোটো চারা গাছের উপর থেকে ঢাকাগুলোকে সরিয়ে ফেলতে হবে, এক সাইডে রেখে দেবো। প্রতিদিনই এটা করতে হচ্ছে। ছোটো চারাগুলোকে এখন সারাটা দিন রোদের মধ্যে এইভাবে রাখা যাবে না, চাপা দিয়েই রাখতে হবে। আমি এত কিছু দিয়ে চাপা দিয়ে রাখছি, একটুখানি যখন বড় হয়ে যাবে তখন আর দেওয়ার দরকার নেই, তাও 10 দিন মতো দিতেই হবে। সারা রাতের হালকা হালকা কুয়াশা পাবে এবং চারাগুলো সুন্দরভাবে বাড়বে। এখনও পর্যন্ত ফুল তোলা হয়নি, আগে এই সমস্ত কাজগুলো শেষ হবে, তারপরে যে সমস্ত গাছে জল দরকার, মানে পার্মানেন্ট প্ল্যান্টগুলোতে তো জল দুবেলা করেই দিতে লাগে, বড় গাছ তাই জলের চাহিদাটাও অনেকটা বেশি। একবার ভোরবেলা দিয়েছি, এসেও একটু একটু দিয়েছি, এখন আবারও অল্প অল্প দিতে হবে, কারণ গোড়া তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে, কড়া রোদ। শীতে চারা গাছে কোনো চাপ নেই, ওই সব গাছে এখন জল লাগছে না, তবে যেই সব গাছ একটু একটু বড় হয়েছে সেগুলোকে তো দিতেই হবে। আর ছোটো চারা গাছগুলোতে এখন না দিলেও চলবে, যেহেতু ভেতরটা ভেজা ভেজাই থাকে। শীতের প্রথমে খাটাখাটিটা একটুখানি বেশি হয়, তারপরে যখন ফল ধরতে শুরু হয়ে যায়, সবজি ধরতে শুরু হয়ে যায়, তখন কিন্তু এত খাটাখাটনি করতে লাগে না। প্রথমে তো খাটাখাটনি করতেই লাগবে, তবে এই কাজগুলো অনেক আগেই শুরু হয়ে যাবার কথা। এত বৃষ্টির জন্য সব কিছুই পিছিয়ে গেছে, নাহলে এতদিনে শীতের অনেক সবজি কিন্তু রেডি হয়েও যেত, যেগুলো প্রতি বছরই রেডি হয়ে যায়। অনেক পেপার টেপার সব ভাঁজ হয়ে গেছে, এবার বালতি শুদ্ধ এক সাইডে সরিয়ে রেখে ছাদটাকে ভালোভাবে গুছিয়ে নেবো। এদিক দিয়ে ছেলেও সাহায্য করছে, প্রতিদিনই ও সাহায্য করে, টিউশন যাওয়ার আগে খুব সতর্কভাবেই কাজগুলোকে করে। চারতলার ওপরের কাজ শেষ করে আবার নিচেরও ছাদেরও কিছুটা কাজ রয়েছে, নিচের ছাদেরও গোছাতে সময় পাইনি, নিচেও খানিকটা মাটি শুকনো করতে দিয়েছি, সেইগুলোকে সব ড্রামের মধ্যে তুলতে হবে, জায়গায় জায়গায় ভরতে হবে, একেবারে গ্রো ব্যাগও বানিয়ে ফেলবো, মানে যে গ্রো ব্যাগগুলো খালি রয়েছে নিচের সেগুলোকেও ভরে ফেলবো। ভরা থাকলে যে কোনো চারা কিন্তু সঙ্গে সঙ্গে দেয়া যায়, যখনই চারা রেডি হয়ে যাবে তখনই দেওয়া যাবে। চন্দ্রমল্লিকাতেও কিন্তু পিঞ্চিং করতে হবে, খুব সুন্দর কুয়াশা পাচ্ছে বলে চন্দ্রমল্লিকার চেহারাগুলো দারুণ হয়েছে, আর গাঁদা তো খুব সুন্দরভাবে বেরাচ্ছে। আবারও কিন্তু আমি নতুন করে গাঁদার বীজ ফেলেছি, সেখান থেকেও কদিনের মধ্যে চারা উঠে যাবে। আসলে গাঁদা ফুলটা এত সুন্দর লাগে আর গন্ধটাও কিন্তু দারুণ, অনেক দিন পর্যন্ত থাকে, আর ভগবানকে গাঁদা ফুল দিয়ে পুজো দিলেও ঠাকুরঘরটা কি সুন্দর গন্ধে মমও করে। কাজ করতে করতে আজকে অনেকটাই সময় লেগে গিয়েছিল, প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, 15 শেষ হয়ে গিয়েছিল এবং ছেলেও কিন্তু ততক্ষণে টিউশন চলে গেছিলো। তবে কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আমি বাগান থেকে যাই না, এইভাবেই রেখে দিলে পরের দিনকে কাজ করার ইচ্ছাই থাকে না, এত নোংরা পরিষ্কার করব না বাগানের কাজ করব, সেই জন্যই যত দেরি হোক না কেন এই সমস্ত তুলে পুরো একেবারে ফ্লোরটাকে পরিষ্কার রেখে তারপরে কিন্তু আমি নিচে যাই। এই ছাদ পরিষ্কার করে নিচের ছাদ পরিষ্কার করে, এখন রোজই তো নোংরা হচ্ছে, প্রতিদিনই মাটি ঢালা গালা আবার তোলা, তাই প্রতিদিনই নোংরা হচ্ছে আর প্রতিদিনই পরিষ্কার করে ঠুরে তারপরে যাই। রাতের বেলা যখন একবার দেখতে আসি গাছগুলো ঠিক আছে কিনা, তখন কিন্তু ছাদের থেকে যেতে ইচ্ছাই করে না, কিন্তু নিচেও তো অনেক কাজ থাকে সন্ধ্যের টাইমে, রাত্রে রান্না ঠান্না, সেই জন্য বেশিক্ষণ সময়ও দিতে পারি না। এত শখের ছাদ বাগান, এত শখ করে বাগান করেছি, কিন্তু সময় কাটাতেই পারি না। যখনই আসি কাজ নিয়ে আসি, আবার কাজ শেষ হয়ে গেলে নিচে চলে যাই। কখনো কখনো তো মনে হয় এই বাগানটা আমারই না, আমি মালিক, কাজ করি আবার চলে যাই, এরকমটাই মনে হয়। কখনো যে এসে একটুখানি সময় কাটাবো 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে না, অমনি ডাক পড়ে যায়, কাজ হয়নি এখনো। চারিদিকে ছোট চারা রয়েছে আর চারিদিকে ছোট চারাগুলোকে ঢেকে রেখেছি, সেই সব ঢাকাগুলোকে ঠিকভাবে না রাখলে পরের দিনকে সব এদিক ওদিক উড়ে একাকার হবে, আর ছোট চারার ওপর পড়লে কুয়াশাগুলো আটকে যাবে, সেই জন্যই সব এক সাইডে সরিয়ে রাখবো। সাথে এখানে মাটিগুলোকেও গুছিয়ে রাখবো, যেহেতু রেডি হয়ে গিয়েছে তাই আর রোদের দরকার নেই। বাগানের কাজ শেষ করার পর আজকে ওই যে ডালা সর্ষের খোলগুলো হয়, যেগুলো আমি বেশি ব্যবহার করি, গুঁড়োগুলো খুব একটা আমি ব্যবহার করি না,
কারণ গুঁড়োগুলো আমাদের এখানে ভালো পাওয়া যায় না, সব ভেজাল মেশানো থাকে। সেই জন্য আমি ডালাগুলোকেই নিয়ে আনি, সেইগুলোকেই ভিজিয়ে রেখে দিয়ে যাব, তাহলে কালকে সকালবেলা এসে বা বেলার সময়তে এসেও দেওয়া যাবে গাছে পাতলা করে। পার্মানেন্ট প্ল্যান্টগুলোকে একটু কম কম দেবো, যেহেতু এগুলো কয়েকদিন পর, কয়েকদিন না মানে মাসখানিক পর এগুলো সব শীত ঘুমে চলে যাবে। সেই জন্য এদেরকে আর কোনো কিছু খাবার দেওয়ার দরকার নেই, কিন্তু এখনও যখন গাছ ভরা ফুল রয়েছে তাই খাবার তো দিতেই হবে। সাথে শীতের যে চারাগুলোই মোটামুটি করে বেড়েছে সেগুলোকেও খাবার দেবো। সেই কারণেই সর্ষের খোল ভিজিয়ে রেখে দেবো। এত খাটাখাটনির চাপে কদিন ধরেই শরীরটা খারাপ ছিল, কালকে একটু শরীরটা ভালো হতে না হতেই আজকেই আবার এত কাজ করছি। তাই মনে মনে চিন্তা করছিলাম যে আবারও না শরীর খারাপে পড়ে যাই। আসলে তখন আরও শরীর খারাপটা হয়েছিল ওই বৃষ্টি বাদলের কারণে। বৃষ্টি হচ্ছিল সেই সময়, ছাদেরও কাজ করতে হচ্ছে, আবার নিচেরও কাজ করতে হচ্ছিলো, সেই কারণে। এখন অবশ্য বৃষ্টিটা নেই, তবে সিজন চেঞ্জের সময় কিন্তু শরীরটা সবারই খারাপ হয়। এদিকের ব্যাগগুলো আমার হনুমানটা এদিকে রেখে দিল, বাকি সব ব্যাগ রাখা হয়ে গেছে, এইগুলোকেও রাখতে হবে। ওই ছাদটা খালি করে দিলাম যাতে সকালবেলা জল ঢল দিতে কোনো অসুবিধা না হয়। আর রোদটা যেহেতু সব গাছের ওপরেই পড়ে, তাই এমন এমন জায়গাতে ব্যাগগুলোকে রাখবো যেখানে রোদটা আটকে না থাকে। তবে ছাদ বাগানের এখন কোনো জায়গাটাই বেকার যাবে না। ছায়া যেই জায়গাগুলো রয়েছে সেখানে ছোট ছোট চারা গাছ করতে দিয়েছি, মানে বীজ বসানোর পর ওই টবগুলোকে আমি ছায়া জায়গায় রেখেছি গাছের তলায় তলায়। সেখান থেকে যখন চারা উঠছে তখন রোদে রাখছি, তারপরে তো বড় বেডে দিয়েই দিচ্ছি। তাই জন্যই ছাদ বাগানের এখন প্রতিটা কোনাই ভীষণ মূল্যবান, সমস্ত জায়গাটাই এখন কাজে লেগে যাচ্ছে। আর এই রোদটা যাতে কোনো রকমভাবে না আটকায় সেই জন্যই আমি ব্যাগগুলোকে আরও এক সাইড করে রাখছি, যাতে চলাফেরাতে কোনো অসুবিধা না হয়। এমনিতেই ছাদটা ছোট, তার মধ্যে যদি জিনিস গুছিয়ে গাছিয়ে না রাখা হয় তাহলে তো পা ফেলাই যাবে না। এদিকে টবগুলোও খালি হয়ে গেল, এর মধ্যে বিমসের চারা ছিল আর ছিল দুটো লাউয়ের চারা, সেগুলো তো বসিয়েই দিলাম, খালি হয়ে গেছে। আবারও নতুন করে মাটি ভরে রেখে দেবো, এর মধ্যে লাউয়ের দানা আবারও বসিয়ে দেবো। দানা উঠতে তো একটু সময় লাগবে, ততদিনে যেগুলোকে বসিয়েছি সেগুলো একটু একটু বেড়ে যাবে। এই রকম গ্যাপে গ্যাপে সবজিগুলো করলে তাহলে পর পর সবজিগুলো পাওয়া যাবে। একসাথে যদি সব সবজি হয়ে যায় তাহলে কি সেটা ব্যবহার করা সম্ভব? তাই গ্যাপে গ্যাপে করাটা খুবই দরকার। সাথে শাক গাছগুলোও কিন্তু তাই। বীজ বসাতে বসাতে অনেক বীজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, আবারও বীজ আনতে হবে। তবে বীজগুলোকে অবশ্যই দেখে আনতে হবে, ডেট দেখে আনতে হবে, পুরনো বীজ আনলে চলবে না। বীজটা একটু ভালো জায়গা থেকে কেনাটাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় লুজ বীজ পুরনোগুলো মিশিয়ে দিয়ে দেয়, সেই সময় বীজগুলো ভালোভাবে জার্মিনেট হয় না, আর তখনই মন খারাপ হয়ে যায়। সেই জন্য বীজ সবসময় একটুখানি দাম দিয়ে আনাটাই ভালো। আমি অনেক নার্সারি থেকেও আনি, আবার গাছের হাট থেকেও নিয়ে আসি, সব সময় ডেট দেখে নিয়ে আসি। ডেটের ওপরে নির্ভর করছে চারাটা কত ভালো বেরাবে। ছাদ ঝাঁট দিয়ে নোংরাগুলোকে সব দিয়ে দিলাম টবের মধ্যে মধ্যে। আর এদিকে লাউ ফুলটা আমি পলিনেশন করাতে চলে এসেছি, কারণ বিকাল তো হয়েই গিয়েছে, একটুখানি পর ফুটে যাবে, তাই ভাবলাম একেবারে পলিনেশনটা করিয়ে দিই, তাহলে এখানে দাঁড়িয়ে যাবে ফলটা। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু কালকেই যদি ঢাকা না দিই তাহলেই দেখা যাবে যে ফল ছিদ্রকারী পোকা ফুটো করে দিয়ে চলে যাবে। এক বন্ধু জিজ্ঞাসা করেছো ফল ছিদ্রকারী পোকার জন্য কি করা যাবে। কি আর করা যাবে বলো তো, এতে তো কোনো ওষুধ দেওয়া যাবে না, কোনো রকম কীটনাশকও দেওয়া যাবে না। ওই আমি ব্যাগ বেঁধে বেঁধে রাখি, আর একটা ফেরোমিন ট্র্যাপ বলে পাওয়া যায় সেটাও দেওয়া যাবে, আবার একটা আঠা মতো পাওয়া যায় যেটা বাগানে ঝুলিয়ে দিলেও ফল ছিদ্রকারী পোকা সেখানে আটকে যায়। কিন্তু অনেক জায়গায় সব ফসল থাকলে সেখানে কতই বা ট্র্যাপ কেনা যায়। চলুন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।